আমি এস এ মঞ্জুরুল ইসলাম, ইনস্ট্রাক্টর পাওয়ার টেকনোলজি, ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট, বিষয় পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, 67151, সেমিস্টার 5th, পাওয়ার টেকনোলজি। প্রথমেই অপারেশন অফ এ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। যে সকল বিদ্যুৎ কেন্দ্রে ডিজেল ইঞ্জিনকে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করা হয়, ওই সকল বিদ্যুৎ কেন্দ্রকে ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলা হয়। ডিজেল পাওয়ার প্ল্যান্টে এর গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে, যেমন আমরা জানো গ্রহণ স্ট্রোক বা সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক বা সংঘর্ষণ স্ট্রোক, পাওয়ার স্ট্রোক বা শক্তি উৎপাদন স্ট্রোক, একজস্ট স্ট্রোক বা নির্গমন স্ট্রোক। সাকশন স্ট্রোকে কি হয়? এখানে পিস্টন ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পিস্টন টিটিসি থেকে বিটিসিতে নামতে থাকে, ফলে সিলিন্ডারের মধ্যে বায়ু শূন্যতা সৃষ্টি হয়। এই সময় ইনটেক ভালভ খোলা থাকে এবং ইনটেক ম্যানিফোল্ড দিয়ে বাইরের বিশুদ্ধ বাতাস সিলিন্ডারে প্রবেশ করে। কম্প্রেশন স্ট্রোক, এখানে সিলিন্ডারের উভয় ভালভ বন্ধ থাকে, পিস্টন বিটিসি হতে টিটিসির দিকে যেতে থাকে, বাতাস কম্প্রেসড হয়ে ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে অবস্থান করে, ফলে উচ্চ সংকোচন অনুপাত থাকার কারণে বাতাস উচ্চ তাপমাত্রায় ও চাপপ্রাপ্ত হয় এবং জ্বালানি প্রজ্বলনের জন্য উপযোগী হয়। পাওয়ার স্ট্রোক, সংকোচন স্ট্রোকের শেষে পিস্টন যখন টিটিসিতে থাকে, তখন 100 থেকে 175 কেজি পার বর্গ সেন্টিমিটার চাপে সিলিন্ডারের মধ্যে ডিজেল জ্বালানি স্প্রে করা হয়, ফলে গরম বাতাসের তাপে জ্বালানি প্রজ্বলিত হয় এবং পিস্টনের উপর চাপ সৃষ্টি করে। এতে কাজ উৎপন্ন হয়, পিস্টন কানেক্টিং রড ও ক্র্যাঙ্কশ্যাফটের মধ্য দিয়ে ফ্লাইহুইলে শক্তির আউটপুট পাওয়া যায়। একজস্ট স্ট্রোক, পিস্টন বিডিসি হতে টিডিসি থেকে যেতে থাকে, এ সময় একজস্ট ভালভ খুলে পুরা গ্যাস একজস্ট ম্যানিফোল্ডের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে নির্গত হয়। ডিজেল ইঞ্জিনে সাকশন স্ট্রোকে শুধুমাত্র বাতাস ঢুকে, আর ইনজেক্টরের মাধ্যমে ডিজেলকে ইনজেকশন করা হয়। এই ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিনের সাথে অল্টারনেটর কাপলিং করা হয়। ডিজেল ইঞ্জিনকে চালু করার জন্য বিভিন্ন চালুকরণ পদ্ধতি ব্যবহৃত হয়। একটি পাওয়ার প্ল্যান্টে একটি ব্যবস্থা থাকে। চালুকরণ ব্যবস্থার সাহায্যে ডিজেল ইঞ্জিন চালু করলে সাথে সাথে অল্টারনেটরও চালু হয়। অতঃপর এটি প্রয়োজনীয় গতিপ্রাপ্ত হলে অল্টারনেটরকে লোডের সঙ্গে সংযুক্ত করতে হয়। এখানে একটি ডিজেল পাওয়ার প্ল্যান্টের লেআউট দেখানো আছে। এখানে ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক, এখানে ডিজেল জমা থাকে, ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক। এই ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক থেকে ফিল্টার হয়ে পাম্প হয়ে ডে ট্যাঙ্ক হয়ে ফিল্টারে আসে, তারপরে ফুয়েল ইঞ্জিনের পাম্পে আসে। এটা ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের সাথে কাপিং করা থাকে অল্টারনেটর। এই ডিজেল ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এখানে কুলিং টাওয়ার আছে। এই কুলিং টাওয়ার থেকে পানি প্রবাহিত হয়ে ওয়াটার জ্যাকেটে আসে, বলে ইঞ্জিন ঠান্ডা হয়। আর এখান থেকে বাতাস, এই যে সাকশন বাতাস হয়ে যে এয়ার ফিল্টারিং হয়ে বাতাস আসে ডিজেল ইঞ্জিনে সিলিন্ডারের ভিতরে, পুরা গ্যাসটা এখান থেকে বের হয়ে যায়, সাইলেন্সার হয়ে পুরো বের হয়ে যায়। এই সিস্টেমে
লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক আছে, এখান থেকে অয়েল কুলার হয়ে এখানে ইঞ্জিনে প্রবাহিত হয়। যেটা বলছিলাম, ভেরিয়াস মেথডস ইউজড ফর স্টার্টিং অফ ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনকে চালু করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। প্রথমেই নাম্বার 1 দেওয়া আছে, এয়ার সাপ্লাই ফ্রম এয়ার বোতল রিচেস দ্য অটোমেটিক ভালভ অ্যান্ড টার্নিং গিয়ার ইন্টারলক। এতে যে ফাংশনটা, এটা হচ্ছে কম্প্রেসড এয়ার স্টার্টিং, যে আমরা জানি যে কম্প্রেসড এয়ার স্টার্টিং, বৈদ্যুতিক মোটর স্টার্টিং, অক্সিলারি ইঞ্জিন স্টার্টিং, এগুলি এটা হচ্ছে মূলত কম্প্রেসড এয়ার স্টার্টিং। প্রথমটা আমি বলতেছি, সাধারণত 25 হর্স পাওয়ার উপরের ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন চালু করার জন্যই এই পদ্ধতি ব্যবহৃত হয়। প্রায় 400 PSI বাতাসের চাপের প্রয়োজন হয়। অধিক ক্ষমতা সম্পন্ন ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের ডিজেল ইঞ্জিন প্রাইম মুভার চালু করতে সংকুচিত বাতাস পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে বাতাস সংকোচন আধারে সর্বদা 400 পাউন্ড পার বর্গ ইঞ্চি বাতাসের চাপ জমা করে রাখা হয়। ইঞ্জিন চালু করার সময় সংকুচিত বাতাসের গেট বাল্ব খুলে দিতে হয়। তখন বাল্ব হতে বাতাস চালুকরণ বাল্বে যায়। ইঞ্জিনকে চালু অবস্থায় এনে পরিচালক থ্রোটল হাতলকে ঘুরালে চালুকরণ বাল্বের ব্লিড পোর্ট বন্ধ হয় এবং বাল্বের আসন হতে উঠে যায়। এ সময় বাতাস পাইপ দিয়ে প্রবাহিত হয়ে র্যামে পৌঁছায় এবং র্যামকে তুলে চালুকরণ বাতাস বাল্ব এবং উত্তোলক বাল্ব খুলে দেয়। চালুকরণ বাতাস বাল্ব খোলার পরে বাতাস বাল্বের প্রকোষ্ঠ হতে বাতাস চালুকরণ ম্যানিফোল্ড এবং পরে প্রধান বাতাস চালুকরণ বাল্বে যায়। আবার উত্তোলক বাল্ব যখন খুলে যায় তখন বাতাস পাইপের মধ্য দিয়ে পাইলট বাল্বে আসে। এই পাইলট ভালভে খোলা অথবা বন্ধ হয় ক্যাম ঘূর্ণনের মাধ্যমে। ক্যাম স্প্রিং এর চাপকে ছেড়ে দেয়। পাইলট বাল্ব খুলে দিলেই পাইপের বাতাস ঢুকে পড়ে এবং পিস্টনকে চাপ দেয়, ফলে প্রধান চালুকরণ বাল্ব খুলে যায়। তখন সংকুচিত বাতাস ম্যানিফোল্ড হয়ে প্রধান চালুকরণ ভালভে পৌঁছে এবং সিলিন্ডারে প্রবেশ করে পিস্টনকে নিচের দিকে সজোরে ধাক্কা দেয়, ফলে ক্র্যাঙ্কশ্যাফট ধীরে ধীরে ঘূর্ণন গতি পেতে থাকে। এভাবে ইঞ্জিনের ফায়ারিং অর্ডার অনুযায়ী একটি পর একটিকে এই সংকুচিত বাতাস ধাক্কা দিলে ইঞ্জিন চালু হয়ে যায়। আর ইঞ্জিন চালু হলেই অল্টারনেটর চালু হয়ে যায়। যেহেতু আমি আগেই বলেছি ডিজেল ইঞ্জিনের সাথে অল্টারনেটর কাপলিং করা থাকে। হ্যান্ড ক্র্যাঙ্কিং, ডিজেল ইঞ্জিনকে হাতলের সাহায্যেও চালু করা যায়। 3 ইলেকট্রিক ব্যাটারিজ ফর এমার্জেন্সি জেনারেটর ইঞ্জিন, মেইন অ্যান্ড সাপ্লিমেন্টারি ইঞ্জিন অর স্মল ক্রাফট লাইফ বোট ইঞ্জিন ইউজ সিরিয়াস ওন্ড অফ ডিসি মোটর হুইচ হ্যাভ হাই স্টার্টিং টর্ক অ্যাপ্লাইড ভোল্টেজ 12 থেকে 24 ভোল্ট। নাম্বার 3, এখানে যদি একটু ব্যাখ্যা করি তাহলে বলতে হবে বৈদ্যুতিক মোটর দ্বারা ইঞ্জিন চালু করার পদ্ধতিকে স্বয়ংক্রিয় চালুকরণ পদ্ধতি বলা হয়। মোটরে বিদ্যুৎ সরবরাহ করতে 12 থেকে 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়। সাধারণত ছোট মধ্যম টাইপের ডিজেল প্ল্যান্ট চালু করতে এই ধরনের চালুকরণ পদ্ধতি বা স্টার্টিং পদ্ধতি ব্যবহার করা হয়। এই ধরনের পদ্ধতি 2 রকমের, একটি ব্যান্ড্রিক্স ড্রাইভ আর একটি হচ্ছে ওভাররানিং ক্লাস ড্রাইভ। Number 4, if reversing has been finished as per engine telegraph and engine is ready for starting, then the starting handle interlock will be released and starting can be initiated. এটা কিছু আমি ব্যাখ্যা করি। বড় আকারের ডিজেল ইঞ্জিন প্ল্যান্ট চালু করার জন্য
ছোট আকারের 3 হতে 5 হর্স পাওয়ার এর পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়। এই অক্সিলারি পেট্রোল ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনের সাথে গিয়ার বা বোল্টের মাধ্যমে সংযোগ করা হয়। এই পদ্ধতিতে একটি ক্লাস ও ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিনকে লোডবিহীন অবস্থায় হাত দিয়ে প্রথমে চালু করা হয়। যখন ইঞ্জিনে পূর্ণ গতিপ্রাপ্ত হয় তখন ক্লাসটি এগিয়ে আসে এবং ডিজেল ইঞ্জিনের সাথে সংযোগ গঠনের মাধ্যমে ইঞ্জিন চালু করে থাকে। ডিজেল ইঞ্জিন পূর্ণ গতিপ্রাপ্ত হলে পেট্রোল ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আর ডিজেল ইঞ্জিন চালু হলেই অল্টারনেটর চালু হয়ে যায়। নাম্বার 5, air motor for urgent situation generator engine or emergency fire pump engine use bend tie motor and drives through gearing at 7 bar. এই পদ্ধতিতে আমরা যদি ব্যাখ্যা করি, এই পদ্ধতিতে ওভাররানিং ক্লাসের মতো ওভাররানিং ক্লাসটি পিনিয়ন ও স্লিভের মাঝখানে থাকে। এটি একটি লিভার দ্বারা পরিচালিত হয়, যা ড্রাইভ গিয়ার ও ওভাররানিং ক্লাসকে বাহির বা ভিতর দিকে সরিয়ে দেয়। এর ফলে স্প্রিং ওভাররানিং ক্লাস ও ড্রাইভ গিয়ার অ্যাসেম্বলিকে ফ্লাইহুইল দিকে ধাক্কা দেয়, ফলে ড্রাইভ পিনিয়নটি ফ্লাইহুইল দাঁতের সাথে সংযুক্ত হয়। এই সময় টার্মিনালের সলিনয়েড টার্মিনাল মোটর আর্মেচারের সাথে সংযুক্ত হয়ে ব্যাটারি হতে প্রচুর কারেন্ট গিয়ে ইঞ্জিন স্টার্ট করে থাকে, আর ইঞ্জিন স্টার্ট হয়ে গেলেই অল্টারনেটর স্টার্ট হয়ে যাবে। ডিজেল পাওয়ার প্ল্যান্টে কিছু সাহায্যকারী যন্ত্রাংশ থাকে। ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের সঠিক পরিচালনার জন্য সাহায্যকারী কিছু যন্ত্রাংশ থাকে, সেগুলি আমি আলোচনা করছি। যেমন 1, ফুয়েল সিস্টেমের যন্ত্রাদি, যেমন ফুয়েল ট্যাঙ্ক, ফিল্টার, পাম্প, হিটার ইত্যাদি। আমি আবারও বলছি, ফুয়েল সিস্টেমের যন্ত্রাদি যেমন ফুয়েল ট্যাঙ্ক, ফিল্টার, পাম্প ইত্যাদি। 2, এয়ার ইনটেক ও এক্সজস্ট সিস্টেমের যন্ত্রাদি, যেমন এয়ার ক্লিনার, ডাক্ট, সুপারচার্জার, ম্যানিফোল্ড, নির্গমন পাইপ ইত্যাদি। আমি আবারও বলছি, এয়ার ইনটেক ও এক্সজস্ট সিস্টেমের যন্ত্রাদি, যেমন এয়ার ক্লিনার, ডাক্ট, সুপারচার্জার, ম্যানিফোল্ড, নির্গমন পাইপ ইত্যাদি। 3, কুলিং সিস্টেমের যন্ত্রাদি, যেমন কুলিং পাম্প, টাওয়ার, স্প্রে পন্ড ইত্যাদি। আমি আবারও বলছি, কুলিং সিস্টেমের যন্ত্রাদি, যেমন কুলিং পাম্প, টাওয়ার, স্প্রে পন্ড ইত্যাদি। 4, লুব্রিকেটিং সিস্টেমের যন্ত্রাদি, যেমন লুব অয়েল ট্যাঙ্ক, পাম্প, ফিল্টার, কুলার ইত্যাদি। আমি আবারও বলছি, লুব্রিকেটিং সিস্টেমের যন্ত্রাদি, যেমন লুব অয়েল ট্যাঙ্ক, পাম্প, ফিল্টার, কুলার ইত্যাদি। 5 নম্বর, স্টার্টিং সিস্টেমের যন্ত্রাদি, যেমন স্টোরেজ ব্যাটারি, স্টার্টার, কম্প্রেসড এয়ার ইত্যাদি। আবার বলছি, স্টার্টিং সিস্টেমের যন্ত্রাদি, যেমন স্টোরেজ ব্যাটারি, স্টার্টার, কম্প্রেসড এয়ার ইত্যাদি। সাইড সিলেকশন অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্ট এর স্থান নির্বাচনের জন্য বিবেচ্য বিষয়সমূহ। ডিজেল প্ল্যান্টের স্থান নির্বাচন করতে গেলে কতগুলি ফ্যাক্টর বা শর্ত বিবেচনা করতে হয়। যেমন নাম্বার 1, লোড কেন্দ্র হতে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম লোড সেন্টার। ডিজেল প্ল্যান্ট লোড কেন্দ্রের নিকটে হওয়া বাঞ্ছনীয়, কারণ এর ফলে পরিবহন খরচ, রক্ষণাবেক্ষণ এবং পাওয়ার অপচয় কম হয়। ডিজেল প্ল্যান্ট লোড কেন্দ্রের নিকটে হওয়া বাঞ্ছনীয়, কারণ এর ফলে পরিবহন খরচ, রক্ষণাবেক্ষণ এবং পাওয়ার অপচয় কম হয়। আমি লিখেছি, আইডিয়াল চয়েস ফর দ্য ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস
is as near the load center as possible in order to avoid transmission cost and losses. Number 2, পানি সরবরাহের সুবিধা। ডিজেল ইঞ্জিনকে ঠান্ডাকরণ এর জন্য পানি সরবরাহে প্রাচুর্যতা থাকা আবশ্যক। Legacy. The factors to be considered for site selection of diesel power plants are availability of water supply. Number 3, availability of fuel. জ্বালানির প্রাচুর্যতা থাকতে হবে। যোগাযোগের ব্যবস্থা, availability of transportation of facilities, availability of transportation facilities. ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য নির্ধারিত স্থানটি এমন হওয়া উচিত যাতে পাওয়ার প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় জ্বালানি, যন্ত্রাংশ এবং প্রকল্পে নিয়োজিত লোকজনের যাতায়াতের সুবিধা থাকে। ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া। ডিজেল প্ল্যান্ট হতে পরিত্যক্ত ধোঁয়া, শব্দ ইত্যাদি হতে পার্শ্ববর্তী এলাকাবাসীদের বিরক্তির কারণ না হয় সেদিকে লক্ষ্য রেখে স্থান নির্বাচন করা উচিত। Availability of land and reasonable rate and of high bearing capacity of withstand the load of the power plant and also vibrations transmitted to the foundation from compressor and diesel engine. যেহেতু ডিজেল বিদ্যুৎ প্রকল্পে যথেষ্ট কম্পনের সৃষ্টি হয়, সে কারণে এর জন্য শক্ত ভিত্তির প্রয়োজন এবং এই ভিত্তি তৈরি করতে মাটির প্রয়োজনীয় শক্তি থাকা আবশ্যক। এগুলি ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আছে, যেমন মার্কেট অ্যাডভান্টেজ। প্ল্যান্ট এমন জায়গায় স্থাপন করা উচিত যেখানে সন্নিকটে বাজার থাকে, সেখান হতে প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, জ্বালানি, লুব্রিকেটিং তেল এবং প্ল্যান্টে কর্মরত কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রভৃতি সুলভে সংগ্রহ করা যায়। ভবিষ্যৎ সম্প্রসারণ, ফিউচার অ্যাডভান্সমেন্ট। নির্বাচিত স্থানটি এমন হওয়া উচিত যাতে ভবিষ্যতে প্ল্যান্টের ক্ষমতা বাড়ানোর জন্য নতুন ইউনিট বসানোর জায়গা থাকতে হবে। Mention the advantages of diesel power plant. ডিজেল পাওয়ার প্ল্যান্টের সুবিধা ও অসুবিধা সমূহ। ডিজেল প্ল্যান্টের লেআউট, ডিজাইন, গঠন সহজ, তাই কম জায়গা লাগে, সাহায্যের যন্ত্রাংশ কম লাগে। এই জন্য এখানে বলা হয়েছে ইট অকুপাইজ লেস স্পেস অ্যাজ দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য অক্সিলারিজ আর স্মল। এটা যে কোনো ভাবে স্থাপন করা যায়। ইট ক্যান বি প্লেসড অ্যাট এনি পজিশন। ইট ক্যান বি স্টার্টেড কুইকলি অ্যান্ড ক্যান পিক আপ লোড ইন এ শর্ট টাইম। দ্রুত চালু করা যায়, অল্প সময়ে পিক লোড নিতে পারে। It requires less quantity of water for chilling. পানির সরবরাহ কম হলেও চলে। The overall price is much less than that of the steam power station of the same content. স্টিম পাওয়ার প্ল্যান্টের তুলনায় মূল্য কম পড়ে। The thermal efficiency of the plant is more efficient, more imminent. তাপীয় দক্ষতা বেশি ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের স্টিম পাওয়ার প্ল্যান্টের তুলনায়। ইট রিকোয়ার্স লেস অপারেটিং স্টাফ। কেন্দ্র পরিচালনার জন্য জনবল কম লাগে। এইগুলি ছাড়াও আরো কিছু সুবিধা আছে,
যেমন এর প্রাথমিক খরচ কম, এটি আংশিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম, এটি স্থাপন করতে কম সময়ের প্রয়োজন হয়, একে সরবরাহ কেন্দ্রের অতি সন্নিকটে স্থাপন করা হয়। মেনশন দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্টের অসুবিধা সমূহ। The plant has high running charges as the fuel, that is diesel use is costly. অন্যান্য জ্বালানির তুলনায় ডিজেল জ্বালানির দাম বেশি। The plant does not operate satisfactorily under overload conditions for a longer period. এটি বেশি সময়ের জন্য ওভারলোডে চলতে সক্ষম নয়। The plant can only generate small power. অল্প ক্ষমতার জন্য এটি ব্যবহার করা হয়, বেশি ক্ষমতার জন্য ব্যবহার করা যায় না। The cost of lubrication is generally high. Lubrication খরচ অনেক বেশি। The maintenance charges are generally high. রক্ষণাবেক্ষণ খরচও বেশি পড়ে। ডিজেল ইঞ্জিন চালু ও বন্ধকরণ পদ্ধতি। প্রথমেই টার্ন দ্য কি টু দ্য স্টার্ট পজিশন উইদাউট টার্নিং দ্য ইঞ্জিন অন। প্রথমেই চাবি বা কি কে চালু অবস্থায় নিতে হবে। ইঞ্জিন এয়ার স্টার্টিং হলে সর্বপ্রথমে বাতাসের চাপ দেখতে হবে ঠিক আছে কিনা। সম্পূর্ণ সিস্টেমটি পরীক্ষা করতে হবে যেন কোনো প্রকার লিকেজ না থাকে। ইলেকট্রিক মোটর স্টার্টিং হলে স্টোরেজ ব্যাটারি অবস্থা পরীক্ষা করে দেখতে হবে ঠিক আছে কিনা। Wait for the glow plug to heat up before attempting to start the truck. ইঞ্জিন কি চালু করার পূর্বে অপারেটিং তাপমাত্রা না আসা পর্যন্ত চালু করা যাবে না। অর্থাৎ ডিজেল ইঞ্জিন চালু করার পূর্বে ইঞ্জিন সিলিন্ডারকে গরম করতে হবে। গরম করার জন্য গ্লো প্লাগ এখানে ব্যবহার করা হয়। প্রস্তুত কারকের নির্দেশ অনুসারে জ্বালানি সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম এবং কুলিং সিস্টেম ঠিক আছে কিনা পরীক্ষা নিয়ে করা দেখতে হবে। ফুয়েল ট্যাঙ্কে তেলের পরিমাণ, সাম্পে লুব অয়েল পরিমাণ, রেডিয়েটরের পানির পরিমাণ ঠিক আছে কিনা দেখতে হবে। চালু করার পূর্বে ইঞ্জিনকে কোনো লোডের সাথে যুক্ত করা যাবে না। Start the engine but allow it to crank for no more than 30 seconds. ইঞ্জিনটিকে কয়েক মিনিটের জন্য অর্ধগতি চালাতে হবে এবং এটা কোনোভাবে 30 সেকেন্ডের বেশি ক্র্যাঙ্ক করা যাবে না। এবং এই সময় লুব অয়েল, প্রেসার, ফুয়েল পাম্প ইত্যাদি পরীক্ষা করতে হবে। জেনারেটর, এক্সাইটার, বিয়ারিং, লুব্রিকেশন পরীক্ষা করতে হবে। ইঞ্জিনটির গতি আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে যতক্ষণ না স্টেশন বাসবার সাথে সিনক্রোনাইজ হয়। জেনারেটর সিনক্রোনাইজ হওয়ার পর একে বাসবার সাথে সংযুক্ত করার দরকার, অথবা ইঞ্জিনের গতিকে বৃদ্ধি করে প্রয়োজনীয় লোড দেওয়া যাবে। এ হচ্ছে ডিজেল ইঞ্জিন চালুকরণ পদ্ধতি। বন্ধকরণ পদ্ধতি বা স্টপিং প্রসিডিউর। প্রথমে ডিসকানেক্ট লোডগুলিকে বিচ্ছিন্ন করতে হবে। একে হঠাৎ বন্ধ করা উচিত নয়। ইঞ্জিনের গতিকে আস্তে আস্তে কমাতে হবে এবং এমন অবস্থায় আনতে হবে যেন জেনারেটর আর কোনো লোড নিতে না পারে, অথবা জেনারেটরকে বাসবার হতে বিচ্ছিন্ন করতে হবে। ইঞ্জিনকে কিছু সময় বিশ্রামের জন্য বন্ধ রাখতে হবে।
ডিজেল পাওয়ার প্ল্যান্টে কিছু প্রবলেম আছে যেগুলিকে সমাধান করতে হবে, এবং এই সমাধানগুলি করার জন্য আমি এখানে কিছু সূত্র লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। যেমন প্রথমে আমি লিখেছি আইএসপি। তোমরা ইতিপূর্বে যেহেতু তোমার পাওয়ারের ছাত্র আগে জেনেছো আইএসপি কি। আইএসপি ইঞ্জিন সিলিন্ডারে যে শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা বলি আইএসপি। আইএসপি পুরো নাম হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। এর সূত্র হচ্ছে প্লাঙ্ক বাই 4500। পি তোমরা জানো মিন ইফেক্টিভ প্রেসার, এল লেন্থ অফ স্ট্রোক, এ এরিয়া অফ দ্য সিলিন্ডার, and RPM, and K হচ্ছে নাম্বার অফ সিলিন্ডার। নাম্বার 2 BHP বা ব্রেক হর্স পাওয়ার। আমরা যে শক্তিটা পাই এটাকে বলি আমরা ব্রেক হর্স পাওয়ার। যেমন ক্র্যাঙ্কশ্যাফট থেকে যে শক্তি পাই বা ফ্লাইহুইল থেকে যে শক্তি পাই এটাকে বলা হয় ব্রেক হর্স পাওয়ার। সূত্রটা হচ্ছে কি 2πnt/4500। এখানে টি হচ্ছে টর্ক, টর্ক সমান PR। মেকানিক্যাল এফিসিয়েন্সি সূত্র হচ্ছে BHP/IASP। ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি সূত্র হচ্ছে ISP × 4500 ডিভাইডেড বাই WF × CB × J। WF হচ্ছে ফুয়েলের পরিমাণ কেজিতে, অর্থাৎ প্রতি মিনিটে সরবরাহিত জ্বালানির পরিমাণ, এটাকে বলবো আমরা WF। CB হচ্ছে জ্বালানির তাপীয় মান বা ক্যালোরিফিক ভ্যালু বা হিটিং ভ্যালুও বলা যায়। আর যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এর মান হচ্ছে 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি। ব্রেক থার্মাল এফিসিয়েন্সি সূত্র হচ্ছে BHP × 4500 ডিভাইডেড বাই WF × CB × J। WF আমি বলেছি যে প্রতি মিনিটে সরবরাহিত জ্বালানির পরিমাণ কেজিতে, আর সিবি হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু বা হিটিং ভ্যালু, জ্বালানির তাপীয় মান, যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। স্পেসিফিক ফুয়েল কনজামশন, বাংলায় যদি আমরা এটাকে বলি আপেক্ষিক জ্বালানি খরচ। আপেক্ষিক জ্বালানি খরচ অর্থাৎ প্রতি ঘন্টায় প্রতি অশ্বশক্তি উৎপাদনের জন্য যে পরিমাণ জ্বালানি খরচ হয় এটাকে সংক্ষেপে SFC বলা হয়। প্রতি ঘন্টায় প্রতি অশ্বশক্তি উৎপাদনের জন্য যে পরিমাণ জ্বালানি খরচ হয় এটাকে সংক্ষেপে SFC বলা হয়। সূত্র হচ্ছে SFC সমান WF ডিভাইডেড বাই হর্স পাওয়ার। একক হচ্ছে কেজি পার হর্স পাওয়ার আওয়ার। আমি এই অধ্যায়ে কিছু প্রশ্ন বলছি, তোমরা সেগুলি মনোযোগ সহকারে শুনবে অথবা নোট ডাউন করবে। যেমন এই অধ্যায়ে প্রশ্ন আসতে পারে হিট ব্যালেন্স শিট কেন করা হয়। প্রশ্ন হচ্ছে হিট ব্যালেন্স শিট কেন করা হয়। আমি যদি সংক্ষেপে যদি উত্তরটা বলি, ইঞ্জিনে সরবরাহিত তাপের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ও অপচয় হিসাব করার জন্য হিট ব্যালেন্স শিট তৈরি করা হয়। আমি আবারও বলছি, ইঞ্জিনে সরবরাহকৃত তাপের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ও অপচয় হিসাব করার জন্য হিট ব্যালেন্স শিট তৈরি করা হয়।
ডিজেল ইঞ্জিনকে নির্ধারিত গতিতে নির্ধারিত লোডে চালিয়ে এটি তৈরি করা হয়। এখন অন্য প্রশ্ন একটা আসতে পারে, হিট ব্যালেন্স শিটে কি কি হিসেব করা হয়, অথবা হিট ব্যালেন্স শিট কি কাজে ব্যবহার করা হয়। এর উত্তরটা যদি আমি সংক্ষেপে বলি, 1. নির্ধারিত সময়ে ব্যবহৃত জ্বালানির পরিমাণ, শীতলীকরণ পানির পরিমাণ এবং তার গ্রহণ ও নির্গমন তাপমাত্রা। 3 নম্বর পুরা গ্যাসের ওজন। 4 নম্বর উৎপাদিত পুরা গ্যাসের তাপমাত্রা। 5 নম্বর নির্গত পুরা গ্যাসের তাপমাত্রা। এইগুলি কারণে হিট ব্যালেন্স শিট হিসাব করা বা ব্যবহার করা হয়। একটা প্রশ্ন আসতে পারে, গ্লো প্লাগ কোথায় এবং কেন ব্যবহার করা হয়, অথবা গ্লো প্লাগের কাজ কি। আমি ইতিমধ্যে এই বিষয়টি আলোচনা করেছি। ডিজেল ইঞ্জিন চালু করার পূর্বে ইঞ্জিন সিলিন্ডারকে গরম করার জন্য গ্লো প্লাগ ব্যবহার করা হয়। এটি সিলিন্ডারের হেডে অবস্থান করে। আমি বলেছি ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিনকে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করা হয়। এটার প্রশ্ন আসতে পারে, ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন একটি উত্তম প্রাইম মুভার, ব্যাখ্যা করো। এখানে আমি সংক্ষেপে যদি বলি যে ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন একটি উত্তম প্রাইম মুভার। যুক্তি হচ্ছে, 1 নম্বর, ডিজেল ইঞ্জিন অতি সহজে চালু ও বন্ধ করা যায়। 2 নম্বর, ভ্রাম্যমাণ শক্তি উৎপাদনের জন্য ডিজেল প্ল্যান্ট বিশেষ উপযোগী। বিদ্যুৎ উৎপাদনে এটা বেস প্লেস প্ল্যান্ট হিসেবে কাজ করে। এটা অপেক্ষমান শক্তি কেন্দ্র হিসেবে কাজ করে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি অবস্থা বিদ্যুতের চাহিদা পূরণের জন্য ছোট প্ল্যান্ট হিসেবে কাজ করে। এটা স্থাপন করতে কম স্থানের প্রয়োজন হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণ অপেক্ষাকৃত সহজ। জ্বালানি পরিবহন, সরবরাহ ও আনুষঙ্গিক ঝামেলা কম। পরিচালনার জন্য লোকজন কম লাগে। তাপীয় দক্ষতা বেশি ইত্যাদি কারণে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন একটি উত্তম প্রাইম মুভার। আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি বলেছি ইতিমধ্যে, যে ডিজেল পাওয়ার প্ল্যান্টে অক্সিলারি ইকুইপমেন্টের তালিকা দেখাও, অর্থাৎ সাহায্যকারী যন্ত্রাংশ ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। সেই সাহায্যকারী যন্ত্রাংশগুলি কি কি? তাহলে আমি বলেছি, 1 নম্বর ফুয়েল সিস্টেমের যন্ত্রাদি, 2 নম্বর এয়ার ইনটেক ও এক্সজস্ট সিস্টেমের যন্ত্রাদি, 3 কুলিং সিস্টেমের যন্ত্রাদি, 4 স্টার্টিং সিস্টেমের যন্ত্রাদি, 5 লুব্রিকেটিং সিস্টেমের যন্ত্রাদি, 6 জেনারেটরের যন্ত্রাংশ ইত্যাদি। ডিজেল পাওয়ার একটা প্রশ্ন, ডিজেল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করার পদ্ধতি ধারাবাহিকভাবে লিখতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা উত্তরটা বলছি। 1, হঠাৎ ইঞ্জিন বন্ধ করা উচিত নয়। 2, ইঞ্জিনের গতিকে আস্তে আস্তে কমাতে হবে এবং এমন অবস্থায় আনতে হবে যেন জেনারেটর আর কোনো লোড নিতে না পারে। 3, অতঃপর জেনারেটরকে বাসবার হতে বিচ্ছিন্ন করতে হবে। 4, ইঞ্জিনকে কিছু সময় বিশ্রামের জন্য বন্ধ রাখতে হবে। আর একটা প্রশ্ন আসতে পারে, ডিজেল পাওয়ার প্ল্যান্ট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করো। এটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি, আশা করি তোমরা শুনতে পেরেছ। এখান থেকে বড় প্রশ্ন
আসতে পারে। আমি বলছি যে ডিজেল পাওয়ার প্ল্যান্টের লেআউট অঙ্কন করো। আমি প্রথমে এই লেআউট তোমাদের দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের লেআউট এটা আঁকতে হবে। ডিজেল ইঞ্জিন চালু ও বন্ধ করার পদ্ধতি ধারাবাহিক ব্যাখ্যা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের স্থান নির্বাচনের জন্য কি কি বিষয় বিবেচনা করিতে হয়, এটাও আলাদা প্রশ্ন। আশা করি তোমরা, আমি এতক্ষণ তোমাদের যে সাবজেক্টটা পড়ালাম পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা এই অধ্যায়ের যে বিষয়গুলি আমি আলোচনা করলাম এগুলি মনোযোগ দিবে এবং ক্লাস যখন চালু হবে তখন তোমরা এই আমি যে সূত্রগুলি লিখে দিয়েছি এই সূত্রগুলি ব্যবহার করে কিছু অঙ্ক এখানে দেওয়া আছে সেগুলি তোমরা সমাধান করে আমার কাছে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবে। দ্বিতীয় প্রশ্নটা সাবমিট করবে ডিজেল প্ল্যান্টের লেআউট, এটা তোমরা ক্লাস যখন চালু হবে তখন আমার কাছে এটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করতে হবে। আর বড় একটা প্রশ্ন যেটা বললাম যে ডিজেল ইঞ্জিন প্ল্যান্ট চালু এবং বন্ধ করার যে ধারাবাহিক ব্যাখ্যা, এটাও লিখে আমার কাছে সাবমিট করবে। এবং পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এই বিষয়ের জন্য একটা খাতা বানাতে হবে, এটা সেশনাল খাতা। এটা আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে, সমাধান করবে এবং করে আমার কাছে যখন ইনস্টিটিউট খুলবে তখন জমা দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই।